আজকে 7 নম্বর স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল সম্পূর্ণ সলভ করব ভৌত বিজ্ঞান ও পরিবেশ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 2024 সালে যারা মাধ্যমিকে সেকেন্ড সাবমিটিভ দিচ্ছ এবং 2025 সালে মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই তোমাদের কাছে তোমার অনুরোধ রইল, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। দেখো চলে আসছি আজকে 7 নম্বর স্কুল। এটা 142 থেকে 143 পেজে আছে ভৌত বিজ্ঞানের পোর্শন। দেখে নাও, প্রথম দেখো CA প্লাস 2H2O, এটা হলো CaOH হোল 2 প্লাস H2। এসটিপিতে 11.2 লিটার H2 প্রস্তুত করতে CA ভর কত? এটা মনে রাখতে হবে, যেহেতু 11.2 লিটার বলা আছে তাহলে C এর ভর আমরা কত বলবো? 20 গ্রাম বলবো। C এর ভর আমরা বলবো 20 গ্রাম, কারণ C এর আণবিক ভর সেটা 20 গ্রাম, তাহলে অবশ্যই 20 গ্রামই হবে। তারপর দেখো আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 100, অপশান ডি অসীম, তাহলে অবশ্যই এটা 0 হবে। তারপর দেখো লাইভ তারের রং, অপশান এ বাদামি, অপশান বি সবুজ, অপশান সি হলুদ, অপশান ডি নীল, তাহলে এগুলো বাদামি। লাইভ তারের বর্ণ আমরা কি বলবো? বাদামি। তাহলে এটা আমরা কি বলবো? দেখো ক্যালামাইন কোন ধাতুর আকরিক? অপশান এ সেটা হলো এল, অপশান বি সিউ, অপশান সি জেডএন, অপশান ডি হলো এফি, তাহলে অবশ্যই অপশান সি হবে। জিঙ্কের আকরিক হলো ক্যালামাইন, তাহলে এটা আমরা কি বলবো? জিঙ্ক, জেডএন বলবো, তাহলে জেডএনের আকরিক। তারপর দেখো লা ব্লাঙ্ক পদ্ধতি তৈরি করা হয় অপশান এ H2S, অপশান বি HCl, অপশান সি H2SO4, অপশান ডি HNO3, অবশ্যই BHCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা হয়। দেখো এবারে বিয়ের একেরটা ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত? অবশ্যই 40, কারণ ক্যালসিয়াম কার্বনেট 100, তাহলে 100-র মধ্যে থাকছে 40, তাহলে অবশ্যই কত 40%, তাহলে ক্যালসিয়াম পরিমাণ আমরা 40 বলবো। শতকরা লেখা আছে বলে পার্সেন্ট দিচ্ছি না। তারপর দেখো তাপীয় রোধের মাত্রিয় সংকেত কি? তাপীয় রোধের মাত্রিয় সংকেত আমরা লিখব, সেটা হলো m⁻⁻1 l⁻⁻2 t², আর এটা থিটা লিখব। তাহলে m⁻⁻1 t⁻⁻2 থিটা কিউব, এই টি কিউব, তাহলে m⁻⁻1 l⁻⁻2 টি কিউব থিটা। তাহলে এটা হয়ে গেল। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো Kelvin⁻⁻1। ফিউজের উপাদান আমরা আগের ক্লাসে হলো, সেটা হলো টিন ও সীসা। পৃথিবীর বিভব 0। বিওটি কিসের একক? লেখো ব্যয়িত তড়িৎ শক্তি।
অ্যানোড মানে মূল্যবান ধাতু, এটা দেখো প্ল্যাটিনাম লিখবে, প্ল্যাটিনাম পিটি। গোল্ড লিখবে AU, সিলভার লিখবে AG। এর মধ্যে যে কোনো দুটো লিখে দেবে, প্ল্যাটিনাম, গোল্ড এবং সিলভার। তারপর দেখো জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন গ্যাসটির নাম। মনে রাখবে ক্যাথোডে দেখো ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, আর অ্যানোডে উৎপন্ন হয় সেটা অক্সিজেন। তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, আর অ্যানোডে উৎপন্ন হয় কি, তার নাম হলো অক্সিজেন। ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। দেখে নাও, তারপর 9 প্রশ্নটা দেখে নাও, সেটা হলো সালফান কি। সালফান হলো 100% অলিয়াম। তাহলে 100% অলিয়ামকে আমরা সালফান বলবো। তাহলে 100% অলিয়ামকে আমরা কি বলবো, সালফান বলবো। ইউরিয়া তৈরিতে কোন গ্যাস লাগে? ইউরিয়া তৈরিতে আমার কার্বন ডাইঅক্সাইড লাগে, CO2 লাগে। মরচের সংকেত কি? মরচের সংকেত হলো Fe2O3, এটা NH2O, এটা Nটা পরিবর্তনশীল। তাহলে Fe2O3, এটা Fe2O3 NH2O, এখানে Nটা পরিবর্তনশীল, মূলত এখানে N এর মানটা 3 ধরা হয়। তাহলে এরকম লিখতে হবে, Fe2O3 লেখার পর লিখবে NH2O, Nটা পরিবর্তনশীল, Nটা 3 হয়। তারপর দেখো মোটর এবং ডায়নামোর পার্থক্য লিখতে বলছে, দেখে নাও। দেখো ডায়নামো মোটর, ডায়নামো মানে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে চলে, আর মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে চলে। ডায়নামো ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে চলে, আর মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে কাজ করে। দেখো এখানে ডায়নামোর কাজ কি? ডায়নামোর কাজ হলো যান্ত্রিক শক্তি, তড়িৎ শক্তি পাওয়া, আর মোটরের কাজ হলো তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি পাওয়া। তা ডায়নামো মোটরের যে বেসিক পার্থক্যটা মনে রাখবে, এটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে ডায়নামো ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম অনুসারে, মোটর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে। ডায়নামো মানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়। দেখে নাও। তারপরে একটা অথবার প্রশ্ন আছে, অথবার প্রশ্ন 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 40 ওয়াট রেটিংয়ে দুটি বাল্বের রোধের অনুপাত কত হবে? দেখে নাও ভালো করে। এখানে দেখো R1 পাচ্ছি, R1 সমান V²/P1। তাহলে এখানে VS স্কোয়ার করা হলো P1 এর মান। R1 মানে রোধ, V মানে বিভব প্রভেদ, P মানে তোমার হলো তড়িৎ ক্ষমতা। তাহলে এখানে V এর মানটা আমি বসানো হলো, ভোল্টের মান 220, আর এখানে 100 বসানো, যেটাকে ক্ষমতা 100 করা হয়েছে। ঠিক একইভাবে দেখো পরেরটায় করা হয়েছে, R2 র মান 220 বসানো হয়েছে, আর P2 র মান কত, 40 বসানো হয়েছে। তাহলে এটা এটা R1/R2 করা হলো। তাহলে R1/R2 করলে তাহলে এইটা বাই এইটা হবে, দেখো তাই করা হয়েছে। করে দেখো এই 220 ক্যান্সেল হয়ে গেছে। তাহলে 40/100, 40/100 মানে আমরা লিখতে পারি 2/5। তাহলে R1:R2, এটা 2:5। তাহলে রোধের অনুপাত আমরা পেয়ে গেলাম, সেটা হলো 2:5। এখানে হয় না বলা আছে, এটা নাটা হবে না, দেখে নাও। এর সঙ্গে আরেকটা কোশ্চেন আমরা অবশ্যই করে নেবো, যে কোনটা ব্যবহার করা হয় না। তাহলে এখানে প্রথম আমি করে নিচ্ছি যে H2Sকে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় কেন, দেখে নাও ভালো করে। দেখে নাও, H2S এবং P2O5 উভয় আম্লিকধর্মী হওয়ায়
এরা পরস্পরকে বিক্রিয়া করে না। H2S এবং P2O5 উভয় আম্লিকধর্মী হওয়া এরা পরস্পর বিক্রিয়া করে না, তাই H2Sকে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয়। তাহলে উভয়ই আম্লিকধর্মী হওয়ায় পরস্পর বিক্রিয়া করে না, বিক্রিয়া না করার জন্য আমরা শুষ্ক করতে P2O5 ব্যবহার করতে পারি। তাহলে এরপরে আমরা কোনটা ব্যবহার করতে পারি না? দেখো, H2Sকে শুষ্ক করতে আমরা CaO ব্যবহার করতে পারি না, অর্থাৎ H2S শুষ্ক করতে আমরা ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন ব্যবহার করতে পারি না। কেন? কারণ H2S হলো অ্যাসিডধর্মী, CaO মানে ক্যালসিয়াম অক্সাইড হলো ক্ষারধর্মী। এরা পরস্পর বিক্রিয়া করে যায়, বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড এবং জল উৎপন্ন হয়। যেমন দেখো এখানে বলা আছে CaO প্লাস H2S সমান CaS প্লাস H2O। তাহলে এই জন্য আমরা H2Sকে শুষ্ক করতে আমরা CaO ব্যবহার করতে পারি না, কিন্তু P2O5 ব্যবহার করি। খুব ভালো করে দুটো প্রশ্ন উত্তর করে নেবে, পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। শুধু তোমাদের সেকেন্ড ইউনিট নয়, মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, অথবার প্রশ্ন আছে, নাইট্রোজেনের রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ কি? নাইট্রোজেনের রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ কি? দেখে নাও, ভালো করে দেখে নাও। একটা হলো নাইট্রোজেন সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌল। নাইট্রোজেন সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌল, এই বন্ধনটি অত্যন্ত দৃঢ় হয়, ফলে অণুটিকে বিয়োজিত করতে প্রচুর পরিমাণে তাপশক্তি প্রয়োজন হয়। তাই সাধারণ তাপমাত্রায় N2 সক্রিয়তা খুব কম, তাই নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। তাহলে N2 হলো ত্রিযোজী বন্ধনযুক্ত মৌল, এটা বন্ধন অত্যন্ত দৃঢ় হয়, বাইরে থেকে প্রচুর পরিমাণে তাপ প্রয়োগ করলে তবে বন্ধনটা বিচ্ছিন্ন হয়, তাই বলা যায় N2 হলো একটা নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস। তারপর দেখো, মরিচা পড়ার সুফল। মরিচা পড়ার সুফল নয়, মরিচা পড়াটা কুফল হবে। মরিচা পড়ার সুফল নয়, মরিচা পড়ার কুফল আলোচনা করতে হবে। মরিচা পড়ার কুফল দেখে নাও। প্রথম হলো লোহা বা ধাতুর ক্ষয় হয়। দুই হলো লোহা বা ধাতুর উজ্জ্বলতা নষ্ট হয় বা হ্রাস পায়, স্থায়িত্ব কমে যায়। তাহলে মরচে পড়লে ধাতু বা লোহার ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, আর স্থায়িত্ব মানে অনেক দিন আর সেই জিনিসটা ঠিকঠাক থাকে না। তা তিনটে পয়েন্ট তোমার বলে দেবে। তারপরে চলে আসছি, একটা অঙ্ক আছে, কত গ্রাম CO2কে চুন জলে পাঠানো হলে 50 গ্রাম CaCO3 পাওয়া যাবে? দেখে নাও, অঙ্কটা দেখে নাও কীরকমভাবে করতে হয়। দেখে নাও, বিক্রিয়াটা হলো COH হোল 2 প্লাস CO2 CaCO3 H2O। তাহলে এইটার আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44 গ্রাম, CaCO3 আণবিক ভর 100 গ্রাম। তাহলে 100 গ্রাম CaCO3 উৎপন্ন করতে 44 গ্রাম CO2 প্রয়োজন, একে কত? আর এখানে 50 গ্রাম দেওয়া আছে, 50 গ্রামে বার করতে হবে। দেখো বার করলে উত্তর পেয়ে যাচ্ছে, সেটা হলো 22 গ্রাম CO2 প্রয়োজন। তারপর দেখো, 10 গ্রাম স্টিমকে লোহিতপ্ত লোহার ওপর দিয়ে পাঠালে উৎপন্ন H2 এর STPতে আয়তন কত হবে? 10 গ্রাম স্টিমকে লোহিতপ্ত লোহার ওপর দিয়ে পাঠালে উৎপন্ন H2 এর STPতে আয়তন কত হবে? দেখে নাও। দেখে নাও ভালো করে। দেখো 3Fe প্লাস 4H2O, এটা Fe3O4 প্লাস 4H2, এটা মানে দেখো 4 × 18, এটা হলো 4 × 2 গ্রাম। তাহলে দেখে নাও, 4 × 18 গ্রাম স্টিম থেকে H2 উৎপন্ন করা যায়। এটা মানে আমরা লিখব H2 মানে 22.4 লিটার, আর 4 দিয়ে গুণ করব, তাহলে 4 × 22.4 লিটার, একে কত? আর যেটা কোশ্চেনে বলা আছে সেটা 10 গ্রাম স্টিমে কত?
দেখো 10 গ্রাম স্টিমে বার করছি, তাহলে 4 ইন্টু 18 স্টিম থেকে H2 পাওয়া যায়, সেটা 4 ইন্টু 5.4 লিটার। একে বার করছি, 10-এ বার করলাম, বার করে দেখো আসছে কত আসছে, দেখো এখানে দেখো কাটাকুটি করে, দেখো কাটাকুটি করে আসছে, দেখো এরকম একটা আসছে 224/18। 224/18 মানে যদি ভাগ করা হয় তাহলে দেখো 22.44 লিটার, সরি 12.44 লিটার উত্তরটা পেয়ে যাব। তারপর দেখো দ্বিধাদ্বৈপাত কাকে বলে? দ্বিধাদ্বৈপাত কাকে বলে? উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? দেখে নাও, দ্বিধাদ্বৈপাত কাকে বলে? সাধারণ তাপমাত্রায় সমান দৈর্ঘ্য এবং প্রস্থ এবং বেধযুক্ত দুটো ভিন্ন ধাতুর পাতকে রিবেট করে দিলে ধাতু যুগ্মকে আমরা দ্বিধাদ্বৈপাত বলবো। সাধারণ তাপমাত্রায় সমান দৈর্ঘ্য, প্রস্থ, বেধযুক্ত দুটো ভিন্ন ধাতুর পাতকে রিবেট করে দিলে ধাতু যুগ্মকে আমরা দ্বিধাদ্বৈপাত বলবো। তাহলে এর বেঁকে যায় কেন? মনে রাখবে, ধাতু যুগ্মের প্রসারণ একটির থেকে অপরটি বেশি, মানে একটা প্রসারণ অপরটির থেকে বেশি। আমি যদি একটা ধরে নিই লোহা এবং পিতলের তাপযুগ্ম ধরে নিই, তাহলে এখানে দেখা যাবে যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে লোহার থেকে। তাহলে বোঝা যাচ্ছে তাহলে কেন হচ্ছে। তাহলে মনে রাখবে দৈর্ঘ্য প্রসারণ বেশি, তাহলে দৈর্ঘ্য প্রসারণ একটার থেকে অন্যটা বেশি হওয়ার জন্যে ওটা কিন্তু বেঁকে যায়। পার্থক্য আছে, সেটা বলছে যে তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যের মধ্যে পার্থক্যটা নির্ণয় করতে বলছে। দেখে নাও ভালো করে, দেখে নাও তড়িৎচালক বল। দেখো তড়িৎচালক বল, বিভব প্রভেদ। তড়িৎচালক বল, বিভব প্রভেদের পার্থক্য দেখে নাও। মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্য তড়িৎচালক বল বলে। বদ্ধ বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যকে আমরা বিভব প্রভেদ বলবো। 2 নম্বর পার্থক্য দেখে নাও, তড়িৎচালক বলকে বিভব প্রভেদের কারণ বলা হয়। বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল। তড়িৎচালক বলকে পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, আর এটা হলো বিভব প্রভেদ মাপা হয়, সেটা হলো ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। তড়িৎচালক বলের মানটা বিভব প্রভেদ থেকে সবসময় বড় হয়, আর বিভব প্রভেদের মানটা তড়িৎচালক বলের থেকে কম হয়। তাহলে 4টে পার্থক্য আমরা বলে দিলাম। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। আগেও মাধ্যমিকে এরম পার্থক্য পরীক্ষায় পড়েছিল, অবশ্যই আগে মাধ্যমিকে এরম পার্থক্য পড়েছিল, খুব ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস করবে। তারপর দেখো সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধা আলোচনা করতে বলছে। দেখে নাও, সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধা। প্রথম হলো এলইডির দক্ষতা সিএফএল এর তুলনায় অনেক গুণ বেশি হবে। 2 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি সিএফএল বাল্বের তুলনায় এলইডি বাল্ব সস্তা। আর আরেকটা হলো এই যে এলইডি, মনে রাখবে যে এলইডি বাল্বগুলি গড় জীবনকাল বেশি। এলইডি বাল্বগুলির গড় জীবনকাল বেশি, আর সিএফএল বাল্বের তুলনায় এলইডি বাল্বগুলির বিদ্যুৎ খরচ অনেক কম হয়। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখবে। 1 হলো দক্ষতা বেশি, 2 হলো সস্তা, 3 হলো জীবনকাল বেশি, 4 হলো বিদ্যুৎ খরচ কম। এই জন্য আমরা বেশি মাত্রায় সিএফএল এর থেকে এলইডি বাল্বগুলো বেশি ব্যবহার করি। দেখো অথবা একটা প্রশ্ন আছে, 500 ওয়াট ক্ষমতার একটি বৈদ্যুতিক হিটার 6 ঘন্টা চালালে কত বিওটি তড়িৎ শক্তি ব্যবহৃত হবে? দেখে নাও এটা কিভাবে হবে। ব্যয়িত তড়িৎ শক্তি, দেখো এখানে বলা আছে 500 ওয়াট, কত করে চলছে 6 ঘন্টা, তাহলে 500 × 6/1000, এটা করলে দেখো 3 বিওটি পেয়ে যাবে। তাহলে তড়িৎ শক্তির পরিমাণ কত? 3 বিওটি আমরা পেয়ে যাব। তাহলে প্রতিদিন 3 বিওটি করে তড়িৎ শক্তি লাগবে। দেখো 5এর প্রশ্ন আছে, সেটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে প্রথমে
অ্যালুমিনিয়ামের আকরিক, প্রথমে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত হলো Al2O3 2H2O। এটা থেকে অবিশুদ্ধিগুলি মানে অশুদ্ধিগুলি, তাহলে প্রথমে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত হলো Al2O3 2H2O থেকে অশুদ্ধি দূর করে অ্যালুমিনা Al2O3 তৈরি করা হয়। এর গলনাঙ্ক অত্যাধিক বেশি, প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই গলনাঙ্কটা কমাতে আমরা কি করব, এই অ্যালুমিনিয়াম অর্থাৎ অ্যালুমিনিয়ার সঙ্গে আমরা ক্রায়োলাইট এবং ফ্লুসপার মিশিয়ে দেবো। মিশিয়ে দিলে গলনাঙ্কটা কমে যাবে, প্রায় 900 ডিগ্রি সেন্টিগ্রেড চলে আসবে এবং এটা তরল অবস্থায় চলে আসবে। তখন এর মধ্যে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যাবে এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। তাহলে আমরা ক্যাথোডে কী পেয়ে যাব, ক্যাথোডে আমরা অক্সিজেন গ্যাস। তাহলে আমরা অ্যানোডে তাহলে তো দেখা যাচ্ছে যে তাহলে মিশ্রণটির মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে ক্যাথোডে এল ধাতু এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। তাহলে দেখো কীভাবে হচ্ছে বিয়োজন বিক্রিয়া দেখে নাও। তাহলে Al2O3 এটা গলিত অবস্থায় আছে, সেটা উত্তপ্ত মানে ভেঙে গিয়ে 2Al3 প্লাস 3O2 উৎপন্ন হচ্ছে। ক্যাথোডে বিক্রিয়া দেখো এরকমভাবে হচ্ছে, 3টি ইলেকট্রন এখানে 2Al3 প্লাস 6টা ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে, তাই 2Al গ্রহণ করে নিল। আর অ্যানোডে আমরা কি বলবো, 3O2 6টা ইলেকট্রন ত্যাগ করলে 3O পেয়ে গেলাম, 3O প্লাস 3O এটা 3O2 পেয়ে গেলাম। তাহলে অ্যানোডে দেখা যাচ্ছে অক্সিজেন পাওয়া যাচ্ছে আর ক্যাথোডে হলো এল ধাতুর মুক্ত ঘটছে। দেখো 6এর প্রশ্নটা দেখে নাও ভালো করে। 6এর প্রশ্নটা দেখো, অ্যামোনিয়া থেকে HNO3 প্রস্তুত করার নীতির সমীকরণ লিখতে বলছে। এই প্রশ্নটা অসওয়াল পদ্ধতি পড়তে পারে, একই উত্তর হবে। তাহলে অ্যামোনিয়া থেকে HNO3 প্রস্তুতির নীতি এবং সমীকরণ মানে হলো অসওয়াল পদ্ধতি। দেখে নাও ভালো করে, খুব ভালো করে তোমরা ভালো করে দেখে নাও, সুন্দর করে তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো, শুষ্ক এবং বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে 5 থেকে 7 atm চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিটি তারজালির ওপর দিয়ে 0.0014 সেকেন্ড ধরে চালনা করলে অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এটি উভমুখী এবং তাপদাহী বিক্রিয়া। তাহলে দেখা যাচ্ছে 4NH3 প্লাস 5O2 এটা একটা উভমুখী বিক্রিয়া হচ্ছে। কী কী কন্ডিশান, 5 থেকে 7 atm চাপ, 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, পিটি অনুঘটক কত সময় ধরে, খুব অল্প সময় ধরে, সেটা হলো 0.0014 সেকেন্ড, এস মানে সেকেন্ড। কি উৎপন্ন হচ্ছে, NO উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন হচ্ছে। তারপর দেখো ওই নাইট্রিক অক্সাইড, এটা হলো NO মানে নাইট্রিক অক্সাইড, ওই নাইট্রিক অক্সাইডে শীতল করে বায়ুর সঙ্গে বিক্রিয়া করালে NO2 উৎপন্ন হবে বা নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তারপরে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো, এই উৎপন্ন NO2কে জলের মধ্যে শোষণ করলে তাহলে কি উৎপন্ন হয়, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। দেখো 3NO2 প্লাস H2O সমান 2NH3 প্লাস NO এটা উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি অ্যামোনিয়া, দেখে নাও। তাহলে আমরা এখান থেকে অ্যামোনিয়া থেকে শুরু করলাম, তাহলে পাওয়া গেল কি বলো তো, HNO3। তাহলে অ্যামোনিয়া থেকে HNO3 পাওয়া গেল। এটা কি আমরা বলবো অসওয়াল পদ্ধতিতে HNO3 শিল্প উৎপাদন পদ্ধতি। ঠিক আছে, ভালো করে দেখে নেবে, পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট অসওয়াল পদ্ধতি, খুব ভালো করে প্র্যাকটিস করবে খাতায়। দেখে নাও, লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হলো এই দুটো পার্ট। একটা সমীকরণের সাহায্যে NH3 বিজারণ ধর্ম বলতে বলছে আর অলিয়াম কি বলতে বলছে। সমীকরণের সাহায্যে NH3 বিজারণ ধর্ম ব্যাখ্যা করতে বলছে আর বলা আছে অলিয়াম কি সেটা বলতে বলছে। দেখে নাও ভালো করে, দেখে নাও, CuO তার সঙ্গে NH3 বিক্রিয়া করছে, এটা Cu প্লাস N2 প্লাস H2O উৎপন্ন হচ্ছে।
তাহলে দেখো সিইউ থেকে দেখো সিইউ পাওয়া যাচ্ছে, তাহলে অক্সিজেন ত্যাগ করছে, অক্সিজেন ত্যাগ করলে তাহলে বিজারণ হচ্ছে। এখানে দেখো হাইড্রোজেন ত্যাগ করছে, জারণ হচ্ছে। দেখো দেখো ল্যাঙ্গুয়েজটা লেখা আছে যে উত্তপ্ত কপার অক্সাইডের ওপর দিয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কালো বর্ণের কিউপিক অক্সাইডকে বিজারিত করে লাল বর্ণের ধাতব কপারে পরিণত হয়, নিজে গন্ধহীন N2 জারিত হয়। নিজে জারিত হচ্ছে মানে তাহলে ওর কী ধর্ম বর্তমান, বিজারণ ধর্ম বর্তমান, নিজে N2 জারিত হচ্ছে, অর্থাৎ অ্যামোনিয়া নিজে N2 জারিত হচ্ছে মানে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বর্তমান। তাহলে বোঝা যাচ্ছে। তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজটা লিখবো, এই ভাষাটা লিখবো, তার সঙ্গে বিক্রিয়া লিখবো। তাহলে মনে রাখতে হবে সিইউ এটা কালো আর সিইউ এটা লাল হলো, তাহলে সিইউও থেকে সিইউ হচ্ছে তাহলে বিজারণ, আর NH3 থেকে N2 হচ্ছে মানে জারণ হয়ে গেল। আর তারপরে প্রশ্ন বলা আছে অলিয়াম কি, দেখে নাও। অলিয়ামটা দেখে নাও। তাহলে স্পর্শ চুল্লি থেকে নির্গত SO3 গ্যাসকে ঠান্ডা করে শোষক স্তম্ভে 98% গাঢ় H2SO4 দ্বারা শোষণ করলে অলিয়াম উৎপন্ন হয়। তাহলে SO3 প্লাস H2SO4 সমান H2H2O7, এটা অলিয়াম উৎপন্ন হচ্ছে। আর মনে রাখতে হবে অলিয়ামের সংকেত হলো H2H2O7, এটা অলিয়াম। আর রাসায়নিক নাম তোমরা অবশ্যই মনে রাখবে ধূম্রয়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে অলিয়ামের সংজ্ঞা হলো, অলিয়ামের সংকেত হলো, আর কীভাবে তৈরি হচ্ছে হলো, এবং যে এর যে রাসায়নিক নাম সেটা আমরা লিখব, সেটা ধূম্রয়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে আজকে আমরা জলপাইগুড়ি জিলা স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। আর ভিডিওগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা যত্ন করে প্রত্যেকটা ভিডিও দেখবে। তোমরা সেকেন্ড ইউনিট পরীক্ষায় দারুণভাবে উপকৃত হবে এবং মাধ্যমিক পরীক্ষায়ও তোমরা দারুণ ফল করতে পারবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।